সকালবেলা মনে হচ্ছে আমার রুমে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ঘুম ভেঙে গেল। মাথায় আমার আগুন লেগে গেল। সকালবেলা ঘুমের আসল মজা মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি। কিরে ডাইনি, তুই আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিলি কেন? ওই, তুই এত ঘুমাস কেন? হারামি, তুই আমার স্বপ্নটাই নষ্ট করে দিলি। বাস্তবে তো তোর জ্বালার কারণে প্রেম করতে পারলাম না। অনেক কষ্ট করে স্বপ্নে একটা মেয়েকে পটালাম, এখন বিয়ের কথা হচ্ছিল, তুই আমার বিয়েটা ভেঙে দিলি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ওই, তুই প্রেম কর, তাহলে আমার কোনো চিন্তা নাই। আমি চিন্তা করি তোর পাল্লায় পড়ে কোন মেয়ের জীবন নষ্ট করবে। আর শোন, মা তোকে ডাকছে, চলে আয়, দেরি করলে মা আসবে। যা, আমি আসতাছি। তারপর ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। নাস্তা করে একটু তোর বাবার অফিসে যা, আজকে না খেয়ে তোর বাবা অফিসে গেছে। ঠিক আছে, দাও। খাওয়া দাওয়া শেষ করে বাবার অফিসে খাবার নিয়ে গেলাম। তুই খাওয়া দাওয়া শেষ করে আসছিস? তুমি খেয়ে নাও, আমি এখন কলেজে যাব। তারপর কলেজে চলে আসি। কলেজে এসে মিজান আর সাইদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আপু ফোন করে বলল তাদের কলেজে নাকি আজকে অনেক ঝগড়া হচ্ছে। রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে চরম তোলপাড় সৃষ্টি হয়েছে, তাই কলেজ থেকে বাসায় ফিরে আসতে চাইছে, কিন্তু তারা দুজন অনেক ভয় পাচ্ছে। তুই অপেক্ষা কর, আমি আসছি। তুই বাহিরে বের হবি না, আমি বললে বারান্দায় আসবি। তারপর আপুর কলেজে গেলাম। গিয়ে দেখি বেশ বড় ধরনের ঝগড়া হচ্ছে। কোনো রকমে ভিতরে গিয়ে পিছনের গেট দিয়ে বের হয়ে আসলাম। তুই আসতে এত দেরি করলি কেন? দেরি করলাম কোথায়, মাত্র আধা ঘন্টা লাগছে। হয়েছে হয়েছে, এত কথা বলার দরকার নাই। তারপর আপু মোটর সাইকেলে উঠলো, আর আরিফাও। এবার যাবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? যাচ্ছি। তোর মুখে অল টাইম করল্লার মতো তিতো থাকে কেন রে? তুই যে ছেলের ঘরে যাবি সেই ঘরে গ্যাস বিল লাগবে না, তোর মাথায় হাঁড়ি পাতিল রাখলেই রান্না হয়ে যাবে। আচ্ছা তানিশা, তুই তোর ভাইয়ের সাথে সব সময় এমন করে কথা বলিস কেন? তোর ফোন পাপার সাথে সাথেই চলে আসছে, আর তুই ওর সাথে ঝগড়া করছিস? কি অদ্ভুত মানুষ মাইরি তুই। এই ভেন্টিলেটর, আপনি আমাদের মাঝখানে আসছেন কেন? ওই, আমি ভেন্টিলেটরের মুখের মাঝে এত বিষ কেন? আমি তো তোমার পক্ষ নিয়েই কথা বলছিলাম। তারপর বাসায় চলে আসলাম। শোন, তোর জন্য কিছু টাকা রাখছি, তুই আমার কাছ থেকে নিয়ে নিস। কোনো মতলব আছে নাকি? থাক, নিতে হবে না। তুই ভিতরে যা, আমি আসছি। তারপর আমি আমার রুমে না গিয়ে সোজা আপুর রুমে গেলাম। আমি ভিতরে গিয়ে বসে আছি, এমন সময় আরিফা বাথরুম থেকে বের হয়ে আসলো। আমাকে দেখে একটা চিৎকার দিল, আমিও চিৎকার দিলাম। আপু বাথরুম থেকে বের হয়ে আসলো। কি রে, কি হয়েছে? তোমার বান্ধবী বাথরুম থেকে, এতটুকু বলতেই আরিফা আমার মুখ চেপে ধরে। আসলে হঠাৎ করে রুমে চলে আসার কারণে আমি ভয় পেয়ে যাই, আর আমার চিৎকার শুনে তোর ভাই চিৎকার দেয়। ও, এই কথা। আমি তো ভেবেছিলাম পারভেজ তোকে ভয় দেখিয়েছে নাকি। আপু, আমি আমার রুমে যাই, পরে আসবো। ঠিক আছে। আমি আমার রুমে এসে চিন্তা করছি এটা কি হলো। আমি যে আরিফার শরীরের অনেকটা দেখে ফেলেছি, আমার এখন লজ্জা লাগছে। আমি আর আরিফা আপুর সামনে যেতে পারবো না। একটু পর আমি বাথরুমে গিয়ে গোসল করে বের হলাম। আমার গায়ে শুধু একটা 3/4। এমন সময় আরিফা আপু আমার রুমে আসলো। রুমে এসে বলল কোনো মেয়ের রুমে যাবার আগে পারমিশন নেওয়া লাগে। কথাটুকু বলে আমার দিকে তাকিয়ে একটা চিৎকার দিল, আমিও চিৎকার দিলাম। তারপর আমি তাড়াতাড়ি কাপড় পরে আপুর রুমে গেলাম। ওই, তোর বান্ধবী কোথায় রে? মনে হয় ছাদে গেছে। ঠিক আছে। তারপর আমি সোজা ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আরিফা আপু দাঁড়িয়ে আছে। এই যে ম্যাডাম, আপনি আমার রুমে কিছু না বলে চলে গেলেন কেন? আপনিও তো না বলেই চলে গেছেন। আমাকে তো আপু যেতে বলেছিল। দেখেন, আমি জানি এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। ঠিক আছে, কিন্তু কাউকে কিছু বলবেন না, এমন কি আপুকেও না। এই কথা তো আমার বলার কথা, আপনি বলছেন? আপনি আমার পুরো শরীর দেখেছেন, তাই চিন্তাটা আমার বেশি। হাসালেন, অনেক বিনোদন পাইলাম। আপনার নাভিটা অনেক সুন্দর। ওই বজ্জাত ছেলে। আপনাকে বিনোদন দিলাম। তারপর আমি চলে আসলাম। খাবার খেয়ে বাইরে চলে এলাম। মিজান আর সাইদের সাথে আড্ডা দিলাম। এমন সময় মিজান বলল, দোস্ত, মামার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে, আমি ওরা ছাড়া বাঁচতে পারবো না। আরে হালা, মরতে হবে না, আগে মেয়ের বাসা কোথায় তা খোঁজ খবর নিতে হবে। মিজান, কখনো কখনো ফালতু মানুষও ভালো বুদ্ধি দিতে পারে। তার জীবন্ত প্রমাণ হলো আমাদের বন্ধু সাইদ। ওই, তুই আমার ফালতু বললি কেন? তোরা এখন চুপ কর, আমি না হলে এখান থেকে চলে যাব। জানা তোকে কে ধরে রাখছে? মিজান রাগের চোটে চলে গেল। মিজান তো চলে গেল,
এখন কি করবি? আমিও বাসায় চলে যাই। আরে বেটা দাঁড়া, মিজানের মামার বাসা চিনোস? হ্যাঁ, কিন্তু মিজানের মামা অনেক দাপটের লোক, তাই কিছু করা যাবে না। আরে বেটা, আমরা আটকাবো ছেলে পক্ষকে, তারপর দুজন মিলে মিজানের মামার বাড়ির সামনে ইচ্ছে করে মোটর সাইকেল নিয়ে একটা গাছের সাথে ধাক্কা মারি। সাইদ গিয়ে পড়লো রাস্তায়, আমি গিয়ে পড়লাম গাছের গুড়ির সামনে। কিছুক্ষণের মধ্যেই মানুষ জড়ো হতে লাগলো। এটাই তো আমি চাইছিলাম। আমি জ্ঞান হারানোর নাটক করে পড়ে আসি। এই পারভেজ, কথা বল, কি হয়েছে তোর? তারপর সাইদ আমাকে নিয়ে মিজানের মামার বাড়িতে নিয়ে গেল। নিয়ে বলল, আমার দোস্ত মারাত্মকভাবে আহত হয়েছে, একটু পানি এনে দেন, ওর মাথায় ঢালবো। আমি মনে মনে বলি, শালাই ভালোই কাজ করছে, তবে আমি যে হুঁশে আছি এইটা সাইদকে বোঝানো যাবে না, তাহলে ওই নাটকটা ঠিক মতো করতে পারবে। এমন সময় দুইজন মহিলা বাসা থেকে পানি এনে দিল আর আমার মাথায় ঢালতে লাগলো। আমি মনে মনে বলি, আরো বেশি করে ঢাল। 5 মিনিট পানি ঢালার পর আমি নাটক শেষ করলাম। সাইদ, আমি কই? দোস্ত, তুই জায়গা মতো আসোস। আমার মোবাইলটা পাচ্ছি না কেন? তারপর মিজানের গার্লফ্রেন্ডের কাছ থেকে মোবাইলটা নিয়ে আমি আমার নাম্বারে কল দিলাম। তারপর চলে আসলাম এলাকায়, এসে আড্ডা দিলাম। রাত 10টায় বাসায় ফিরে এলাম। এতক্ষণ কোথায় ছিলি? একটা মিশন শেষ করে আসলাম। আবার কার ঘরে আগুন লাগানোর চেষ্টা করছিস? নিজের ঘরেই লাগাবো। ঠিক আছে ঠিক আছে, বাবার মতো হোস না। তাহলে সারা জীবন ধরে শুধু অফিস আর বাসা, বাসা আর অফিস দুটো নিয়ে জীবন শেষ করে দিবি। এখানে আবার আমাকে টানাটানি করছো কেন? মা, তোমাদের পার্সোনাল ঝগড়া তোমাদের রুমে গিয়ে করো। ওই, তুই বড়দের মাঝে কথা বলিস কেন? বাবার মতো হইছস? এইটা কিন্তু ঠিক না। বারে বারে আমাকে টেনে কেন আনো? বারে বারে আমাকে টেনে কেন আনছো? আর আমার ছেলে আমার মতোই হবে, তোমার সমস্যা আছে? আমার ক্ষুধা লাগছে, খাবার দিবা নাকি বলো? তোর বাবাকে বল খাবার রেডি করে দিতে। মা চলে গেল। আসলে এটা আমাদের পরিবারের ঝগড়া না, এটাই ভালোবাসা।